সকলকে জানাই হিস্ট্রি হোমের পক্ষ থেকে স্বাগতম। আজকে হিস্ট্রি হোমে নিয়ে এসেছে আকর্ষণীয় এক ইতিহাস, আর এমন এক ইতিহাস যা আমাদের বাঙালিদের জন্য অনেক গর্বের একটি ইতিহাস। আজকে হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করব বাংলার সালতানাত বা বাংলা এম্পায়ারের ইতিহাস সম্পর্কে। হ্যাঁ, বাংলা সালতানাত অতীতে আমাদের নিজস্ব এক সাম্রাজ্য ছিল আর নিজেদের বিশাল বড় এক ক্ষমতা ছিল। তো চলে যাই আমাদের মূল আলোচনায়। বাংলা সালতানাত শাহী বাংলা, সুলতানি বাংলা বা বাংলা এম্পায়ার নামে পরিচিত এই সাম্রাজ্যটি 1400 শতাব্দী থেকে 1600 শতাব্দী, প্রায় 200 বছরের প্রায় এই শাসন ছিল। আর এটি শেষ মধ্যযুগীয় বাংলার সালতানাত, আর এই বাংলার সালতানাতকে শাহী বাঙ্গালা নামে অভিহিত করা হতো। গাঙ্গেয় বন্দি অঞ্চল এটি ছিল প্রভাবশালী শক্তি, আর সালতানাতের রাজ্য জুড়ে ছিল অসংখ্য টাকশাল। ভারতীয় উপমহাদেশ সীমান্ত রাজ্য গড়ে তোলার মাধ্যমে বাংলা সালতানাত তাদের অঞ্চল বিস্তৃত করেছিল। দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা, দক্ষিণ পূর্বে আরাকান ও পূর্বে ত্রিপুরা পর্যন্ত তাদের প্রভাব ছিল। হোসেন শাহী বংশের শাসন আমলে বাংলার সালতানাত নিজের শক্তি শীর্ষে পৌঁছায়। সুলতানির আমলে নেপাল থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকা, বর্তমান আসাম আর জৌনপুর ও বারাণসী পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ ছিল। আর তখনকার সময় বাণিজ্য কেন্দ্রের জন্য বঙ্গ অনেক সুপরিচিত ছিল। সুরি সাম্রাজ্যের হস্তক্ষেপের পর থেকে খৈচু হতে শুরু করে বাংলার সালতানাতের শক্তি ছিল। মোগল বিজয় ও ভেঙে পড়ার মাধ্যমে অবশেষে সুলতানি শাসনের সমাপ্তি ঘটে। বাংলা সালতানাত ছিল এটি সুন্নি মুসলিম শাসিত রাজ্য, যেখানে বাঙালি, তুর্কি, পারস্য, আফগান এবং আবাসিনিয়ার অভিজাত্য শ্রেণীর প্রভাব লক্ষ্য করা যেত। সর্বাধিক পরিচিত বংশগুলির মধ্যে ছিল ইলিয়াস শাহী, গণেশ বংশ এবং হোসেন শাহী বংশ। সালতানাতের আমলে ধর্মীয় বৈচিত্র্য ছিল অন্যতম বৈশিষ্ট্য। অমুসলিম সম্প্রদায়গুলো শান্তি সহাবস্থানের অধিকারী ছিল। ফরাসি ভাষা রাষ্ট্রীয়, কূটনৈতিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। বাংলা ভাষার প্রথমবারের মতো সুলতানি আমলি দরবারি ভাষা হিসাবে স্বীকৃতি পায়। বাংলা সালতানাতের যেসব শহর টাকশালের কাজে ব্যবহৃত হতো সেগুলো মিন টাউন বলা হতো। এখানে ঐতিহাসিক টাকার প্রচলন ঘটে। মধ্যযুগীয় স্থাপত্যের সৌন্দর্যে সুসজ্জিত ছিল এই শহরগুলো। 1600 শতাব্দীতে রাজধানীর শহর গৌড়ে ছিল পৃথিবীর পঞ্চম জনবহুল নগরী। অর্থনৈতিক কেন্দ্র সোনারগাঁও, মসজিদের শহর বাগেরহাট এবং সমুদ্রবন্দর বাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম ছিল বাংলা সালতানাতের গুরুত্বপূর্ণ শহর। সামুদ্রিক ও স্থলপথের মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ভারত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপের সাথে বাংলা সালতানাতের সুসম্পর্ক রাখত। উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র হিসেবে বঙ্গোপসাগরের তীরে বাংলা সালতানাত গড়ে উঠে। সারা বিশ্ব থেকে তখন বণিক ও অভিবাসীরা বাংলা আসত। মালদ্বীপ, চীন, মালেকা অঞ্চলের সাথেও বাঙালি জাহাজ ও ব্যবসায়ীদের সম্পর্ক ছিল। সমসাময়িক ইউরোপীয় এবং চৈনিক পরিব্রাজকদের বর্ণনায় বাংলাকে সম্পদশালী রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রচুর পণ্য সম্ভার এবং বৈচিত্র্যের কারণে তখন বাংলাকে ব্যবসা বাণিজ্যের শ্রেষ্ঠ দেশ হিসেবে বর্ণনা করা হতো। স্থাপত্য ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বাংলা সালতানাত চিরস্থায়ী ও স্মরণীয়। এই সকল স্থাপত্যের বিদেশি প্রভাবের পাশাপাশি এটি স্বতন্ত্র বাঙালি রীতিও লক্ষণীয়। বাংলার ইতিহাস স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্রগুলোর মধ্যে বাংলা সালতানাত ছিল সর্ববৃহৎ ও সবচেয়ে প্রতিপত্তিশালী। 1200 দশকের বখতিয়ার খুলজির নেতৃত্বে গৌড় বিজয়ের মাধ্যমে ধীরে ধীরে বাংলাকে দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করা শুরু হয়। মোহাম্মদ ঘুরির রাজত্বকাল 1202 থেকে 1204 খ্রিস্টাব্দের মধ্যে এই বিজয় সুসংগঠিত হয়েছিল। এটি ছিল ভারতীয় উপমহাদেশের তুর্কি আফগানদের উত্থানের সূচনা। বখতিয়ার খলজির ঘুরি শাসক মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিলেন। তিনি বাংলার খলজির রাজবংশ প্রতিষ্ঠা করেন। তবে 1206 সালে খলজির বংশের সেনানায়ক আলী মর্দানের হাতে বখতিয়ার খলজির মৃত্যু হলে বাংলার শাসনভার খলজির গোত্রের বিভিন্ন মালিকের কাঁধে চলে আসে। সেই সময় দিল্লির সুলতান
শামসুদ্দিন মোহাম্মদ ইলতুৎমিশ বাংলাকে দিল্লির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ রাখতে তার ছেলে নাসিরুদ্দিন মোহাম্মদ বাংলার পাঠান। 1225 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ বাংলাকে দিল্লির একটি প্রদেশ হিসাবে ঘোষণা করেন। দিল্লির সালতানাত নিয়োজিত গভর্নরদের মাধ্যমে বাংলা শাসনের চেষ্টা করেছিল, কিন্তু দিল্লি থেকে বাংলার বিস্তর ভৌগোলিক দূরত্বের কারণে তাতে সফলতা মেলেনি। বরং উচ্চাকাঙ্ক্ষী গভর্নররা বিদ্রোহ করে স্বাধীন শাসকদের মর্যাদা নিয়ে বাংলা শাসন করেছেন। দিল্লি সালতানাতের সেনাবাহিনীর হাতে তাদের দমন করা হলেও এইসব বিদ্রোহদের মধ্যে যুযবক শাহ 1257, তুগলক খান 1271 থেকে 1282 সাল ও শামসুদ্দিন ফিরোজ শাহ 1301 থেকে 1322 এর মতো দক্ষ শাসকদের উপস্থিত ছিল। বিশেষ করে শামসুদ্দিন ফিরোজ শাহ সিলেট জয় করে পূর্ব, দক্ষিণ, পশ্চিম বাংলার শক্তিশালী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। 1325 সালের দিল্লির সুলতান গিয়াসুদ্দিন তুগলক পুরো বাংলা প্রদেশকে পুনঃসংগঠিত করে 3টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেন: সোনারগাঁও পূর্ব বাংলা, গৌড় উত্তর বাংলা এবং সাতগাঁও দক্ষিণ বাংলা। কিন্তু এই ব্যবস্থাও টেকে নেই। 1338 সালের মধ্যে এই 3টি অঞ্চলের স্বাধীন সুলতানের উত্থান ঘটে। সোনারগাঁও ফখরুদ্দিন মোবারক শাহ, গৌড় আলাউদ্দিন আলী শাহ এবং সাতগাঁও শামসুদ্দিন ইলিয়াস শাহ। 1340 সালে ফখরুদ্দিন চট্টগ্রাম দখল করেন এবং 1349 সালে তার পুত্র ইখতিয়ারউদ্দিন গাজী শাহ ক্ষমতায় আসেন। অন্যদিকে শামসুদ্দিন ইলিয়াস শাহ আলাউদ্দিন আলী শাহকে পরাজিত করে গৌড়ের নিয়ন্ত্রণ নেন। এরপর সোনারগাঁয়ের ইখতিয়ারউদ্দিনকেও হারিয়ে দেন। 1352 সালের মধ্যে বাঙালি সুলতানদের মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করেন। ইলিয়াস শাহ পান্ডুয়াতে তার রাজধানী স্থাপন করেন। তিনি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ একত্রিত করে বাংলার সালতানাতের প্রতিষ্ঠাতা করেন। তিনি পূর্ব উপমহাদেশের বেশ কয়েকটি নগর ও রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ও আক্রমণ চালান। তিনি পূর্ববঙ্গ ও উত্তর বিহার জয় করেন। ইলিয়াস শাহ নেপাল প্রথম মুসলিম সেনাবাহিনী নিয়ে যান, কাঠমান্ডু উপত্যকায় অভিযান চালান এবং প্রচুর ধনরত্ন নিয়ে বাংলায় ফিরে আসেন। তার নিয়ন্ত্রণ অঞ্চলের পূর্বে আসাম থেকে পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। তবে 1353 সালের একদলা দুর্গের অবরোধের সময় বাংলা থেকে দিল্লির সালতানাত যুদ্ধের দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের কাছে ইলিয়াস শাহ পরাজিত হন। বাংলা দিল্লির সুলতানকে কর দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ইলিয়াস শাহ অনেক জয় করে অঞ্চল নিয়ন্ত্রণ হারালেও বাংলা শাসনভার নিজের দখলে রাখতে সক্ষম হন। ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠাতা করেন, যা 150 বছর ধরে বাংলা শাসন করে। তার পুত্র এবং উত্তরসূরি সিকান্দার শাহ 1359 সালে একদলা দুর্গের দ্বিতীয় অবরোধের সময় দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলককে পরাজিত করেন। দিল্লি ও বাংলার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে দিল্লির বাংলার স্বাধীনতার স্বীকার করে। ফিরোজ শাহ তুগলককে সিকান্দার শাহকে আনুমানিক 80,000 টাকার একটি সোনার মুকুট উপহার দেন। এই শান্তি চুক্তি 2 শতাব্দীর জন্য বাংলার স্বাধীনতা নিশ্চিত করে। সিকান্দার শাহের রাজত্ব তখন 3 দশক স্থায়ী হয়। তার রাজত্বকালের আদিনা মসজিদ নির্মিত হয়। মসজিদের নকশা দামেস্কের বিখ্যাত মসজিদের আদলে করা হয়, যে রীতিটি নতুন অঞ্চলের ইসলাম প্রবর্তন সময় অনুসরণ করা হতো। এই সময়ের মধ্যে অধিকাংশ কৃষিজমি হিন্দু জমিদারদের নিয়ন্ত্রণে ছিল, যা মুসলিম তালুকদারদের সাথে উত্তেজনা সৃষ্টি করে। বাংলার মধ্যযুগীয় ইসলামী রাষ্ট্রসমূহের মধ্যে পূর্ব সীমান্তে রাজ্য পরিণত হয়। 1400 শতাব্দীর ইসলামী রাজ্যসমূহ পশ্চিমে মুসলিম স্পেন থেকে পূর্বে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। এই রাজ্যগুলোতে বহুজাতিক অভিজাত শ্রেণীর অস্তিত্ব ছিল। স্থানীয় ভাষার পাশাপাশি ফরাসি ও আরবি ব্যবহৃত হতো। ফরাসি কূটনৈতিক ও বাণিজ্যিক ভাষা হিসেবে ব্যবহৃত হতো। ধর্মযাজকদের জন্য ধর্মীয় ভাষা ছিল আরবি। বাংলায় মুসলিম শাসনের অধীনে বাংলা ভাষা একটি দরবারি ভাষা পরিণত হয় এবং প্রধান কথ্য ভাষা ছিল। তৃতীয় সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বিদেশে বাংলার প্রভাব বিস্তার শুরু করেন। তিনি মিং চীনের দূতাবাস পাঠাতে শুরু করেন, যা তার উত্তরসূরিদের রাজত্বকালের একটি প্রথা হিসাবে অব্যাহত থাকে। গিয়াসুদ্দিন আরবেও নির্মাণ প্রকল্প পৃষ্ঠপোষকতা করেন। তিনি ফরাসি কবি হাফিজের সাথে চিঠি ও কবিতা আদান প্রদান করতেন। বাংলার সুলতানগণ কায়রোর
আব্বাসির খলিফার কাছে নামে মাত্র অনুগত্যের অঙ্গীকার করতেন। বাংলার সুলতানদের মুদ্রায় প্রায়শই সমসাময়িক আব্বাসি খলিফার নামে খোদাই করা থাকত। গিয়াসুদ্দিন আজম শাহ পান্ডুয়ার পাশাপাশি মধ্য বাংলার শহর সোনারগাঁও তার দরবার অনুষ্ঠিত করতেন। চীনা দূতদের ভ্রমণ বিবরণের উল্লেখ আছে যে সুলতান সোনারগাঁয়ের নদীবন্দরের কাছে একটি প্রাসাদ বাস করতেন। নদীবন্দরের চীন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাথে জাহাজ চলাচলের সংযোগ ছিল। 1406 সালে মা হুয়ান সোনারগাঁওকে একটি বড় মহানগর হিসাবে বর্ণনা করেন। অন্যান্য চীনা দূতারা এটি একটি দুর্গপ্রাচীর বেষ্টিত শহরের বিবরণ দিয়েছেন। সোনারগাঁও ছিল সুফি শিক্ষা, ফরাসি সাহিত্যের কেন্দ্র এবং আজম শাহ এমনকি হাফিজকে সেখানে বসতি স্থাপনের আমন্ত্রণ জানিয়েছিলেন। দিল্লি সালতানাতের সময় আবু তাওয়ামা যে সময় প্রতিষ্ঠাতা স্থাপন করেছিলেন তার উত্তরসূরি বাংলা সালতানাতের ও তা বজায় রাখেন। এর মধ্যে সুফি প্রচার ইব্রাহিম দানি দশমন্দ, সৈয়দ আরিফ বিল্লাল, মোহাম্মদ কামেল, সৈয়দ মোহাম্মদ ইউসুফ এবং অন্যান্যরা অন্তর্ভুক্ত ছিলেন। 15 শতকের সময় শুরুর দিকে ইলিয়াস শাহী শাসনকে চ্যালেঞ্জ করেছিলেন একজন শক্তিশালী হিন্দু জমিদার রাজা গণেশ। তিনি তার ছেলে ইসলাম ধর্মান্তরিত জালালউদ্দিন মোহাম্মদ শাহকে সিংহাসনে বসাতে সক্ষম হন। জালালউদ্দিনকে রাজত্ব তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল। তিনি একজন আরাকানি রাজাকে আরাকান পুনর্দখল করতে সাহায্য করেছিলেন। পাশাপাশি জালালউদ্দিন ফতেহাবাদ দখল করেন। সুলতানি শাসনের তিনি আরও স্থানীয় বাঙালি উত্থানের প্রবর্তন করেন। প্রথম দিকে আব্বাসি খলিফার প্রতি অনুগত থাকলেও পরবর্তী নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করে বাঙালি মুসলিমদের স্বায়ত্তশাসনের ইঙ্গিত দিয়েছিলেন। 1432 সালে ইলিয়াস শাহী বংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়। পান্ডুয়া থেকে এক দশকের বেশি সময় ধরে 9 জন রাজা বাংলা শাসন করেছিলেন। তারা প্রাসাদ, দুর্গ, সেতু, মসজিদ এবং সমাধিসৌধ নির্মাণ করেন। চীনা দূত মা হুয়ান সেই সময় তার ভ্রমণ বিবরণের পান্ডুয়া শহরের বর্ণনা করেন। তার বর্ণনা উল্লেখ আছে শহরের দেয়ালগুলির খুবই দর্শনীয়, বাজারগুলির সুসজ্জিত, পাশাপাশি দোকানগুলির সুশৃঙ্খল সারিতে স্তম্ভগুলির সাজানো নানা ধরনের পণ্য পরিপূর্ণ। পান্ডুয়া কাপড় এবং ওয়াইন রপ্তানির একটি কেন্দ্র ছিল। কমপক্ষে 6 ধরনের সূক্ষ্ম মসলিন এবং 4 ধরনের ওয়াইন পাওয়া যেত পান্ডুয়ায়। পান্ডুয়া তুঁত গাছের ছাল থেকে উন্নত মানের কাগজ তৈরি করা হতো। 1450 সালে সুলতান মাহমুদ শাহ বাংলার রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করেন। এই স্থানান্তরের সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি ছিল কাছাকাছি নদীর গতিপথের পরিবর্তন। মাহমুদ শাহের রাজত্বকালে সুন্দরবন নিয়ন্ত্রণে আরও সুদৃঢ় হয়। সুন্দরবনের গভর্নর খান জাহান আলী খলিফাবাদ নামক টাকশাল শহর নির্মাণ করেন। অন্যান্য অনেক কর্মকর্তার মতো তৈমুর দিল্লি দখলের পর খান জাহান বঙ্গদেশে বসতি স্থাপন করেছিলেন। রুকনুদ্দিন বাবর শাহের রাজত্বকাল রাজ্যের চট্টগ্রাম দখল করেন। 15 শতকের শেষ দিকে আবাসিনিয়ার বারাটের বাহিনী থেকে 4 জন সুলতান ক্ষমতা কেড়ে নেয়। বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা প্রায়শই সালতানাতকে প্রভাবিত করেছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন 1494 সালে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার নিয়ন্ত্রণ লাভ করেন। আলাউদ্দিন হোসেন শাহ হোসেন শাহী বংশ প্রতিষ্ঠাতা করেন, যার উৎপত্তি ছিল আরব বা আফগান সৈয়দ বংশ থেকে। তিনি অস্থিরতার যুগের অবসান ঘটান। সুলতানি হিসাবে শাহ 1519 সাল পর্যন্ত শাসন করেন। তিনি যে বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন তা 1538 সাল পর্যন্ত রাজত্বকাল করে। হোসেন শাহী বংশের শাসনামলে মুসলিম ও হিন্দুরা যৌথভাবে রাজকীয় প্রশাসনের দায়িত্ব পালন করেন। এই যুগকে প্রায়শই বাংলার সালতানাতের স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে বাঙালি অঞ্চলগুলির মধ্যে ছিল আরাকান, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামের অংশবিশেষ। হোসেন শাহীর নির্দেশের শাহ ইসমাইল গাজী কামতা বিজয়ের সময় বাঙালি বাহিনী নেতৃত্ব দেন এবং আসামের বড় অংশ জয় করেন। হিন্দু খেন রাজবংশকে উৎখাত করার পর রাজকুমার দানিয়ালকে নতুন অঞ্চলের গভর্নর নিযুক্ত করা হয়। 1512 থেকে 1516 সালে বাংলার সুলতানের সাথে
মোরগ উ রাজ্যের যুদ্ধের পর হোসেন শাহ চট্টগ্রাম ও উত্তর আরাকানের বাঙালি সার্বভৌম পুনঃপ্রতিষ্ঠা করেন। হোসেন শাহ কামরূপ, কামতা, নগর এবং উড়িষ্যা বিজেতা ঘোষণা করে মুদ্রা তৈরি করেছিলেন। 1513 সালে সোনারগাঁও একটি শিলালিপি অনুসারে হোসেন শাহ ত্রিপুরা রাজ্যের বড় অংশগুলির সংযুক্ত করেছিলেন। প্রতাপগড় রাজ্য বাঙালিদের আধিপত্যের অধীনে আসে। হোসেন শাহ উড়িষ্যা গজপতি শাসকদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালান এবং উত্তর উড়িষ্যার নিয়ন্ত্রণ সুরক্ষিত করেন। হোসেন শাহ পশ্চিমে বাংলা অঞ্চলের বিহারের বাইরে জৌনপুরে সরান এবং পর্যন্ত প্রসারিত করেন। দিল্লির লোদি রাজবংশের আক্রমণের পর জৌনপুরের সুলতান বাংলা আশ্রয় নেন। দিল্লির সুলতানের জৌনপুরের সুলতানকে অনুসরণ করে বাংলা আক্রমণ করেন। তেমন কোনো পদক্ষেপ করতে ব্যর্থ হয়ে দিল্লির সুলতান বাংলার সাথে শান্তি চুক্তি করতে প্রত্যাহত করেন। নাসিরুদ্দিন নুসরাত শাহের অধীনের সালতানাত মিথিলা অঞ্চল প্রবেশ করে এবং ওয়াইনিয়ার রাজবংশকে 1526 সালে সংযুক্ত করে যুদ্ধ ওইদিয়ান শাসক লক্ষ্মী নাথ সিংহকে হত্যা করা হয়। ক্যালিট রাজ্যের ভাস্কো দা গামার অবতরণের পর পর্তুগিজ ভারতের দূতাবাসগুলির প্রায়শই বাংলা রাজধানী গৌড়ের পরিদর্শক করে অনেক পর্তুগিজ বণিকের বসবাসরত রেকর্ড পাওয়া যায়। বাংলার সালতানাতের রাজধানী গৌড়ের পর্তুগিজ সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রবাহ গৌড়ের রূপায়িত হতো। পর্তুগিজ গৌড়ের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তারা লিসবনের সাথে গৌড়ের সমৃদ্ধি তুলনা করেছেন। শহরটির মধ্যে ছিল একটি দুর্গ, একটি রাজপ্রাসাদ ও দরবার, মসজিদ, ধনীদের জন্য বাড়ি এবং জমজমাট বাজার। পর্তুগিজ ইতিহাসবিদ কনস্ট্যান্ট হাডা দে লোপেস গৌড়ের গড়গুলির অলংকারিক ফ্লোর, টাইলস, উঠান এবং বাগান সহ একতলা হিসাবে বর্ণনা করেছেন। গৌড় ছিল আঞ্চলিক রাজধানীর কেন্দ্র। বাংলার সুলতান চট্টগ্রামে পর্তুগিজ বসতি স্থাপনের অনুমতি দেন। আইবেরিয়ান ইউনিয়নের সময় চট্টগ্রামের উপর পর্তুগিজদের কোনো আনুষ্ঠানিক সার্বভৌম ছিল না। পর্তুগিজ পোস্টটি জলদস্যুদের দ্বারা পূর্ণ ছিল, যারা বাংলার বিরুদ্ধে আরাকানিদের সাথে মিত্রতা করেছিলেন। মূলত বাংলা সালতানাতের যে সময় পতন হয়েছিল সেই সময়টা ছিল 16শো শতাব্দীর সময়। মুঘল সাম্রাজ্যের সাথে বাংলার সংযুক্তি ছিল একটি ধীরগতি প্রক্রিয়া। প্রথম মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর গাগরার যুদ্ধের সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহের নেতৃত্ব বাংলা বাহিনীকে পরাজিত করার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন শের শাহ সুরির আক্রমণের সময় বাংলার রাজধানী গৌড় দখল করে নিয়েছিল। পরবর্তী হুমায়ুন পারস্যের সাফাবিদ সাম্রাজ্যের আশ্রয় নেন। শের শাহ সুরি বাংলা জয় করতে সফল হন এবং গ্র্যান্ড ট্রাঙ্কস রোড সংস্কার শুরু করেন। সুরি সরকার বাংলার শাসনের জন্য পরোপকার গভর্নর নিয়োগ করেন। ইসলাম শাহ সুরির মৃত্যুর পর তৃতীয় গভর্নর মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলার সালতানাতের পুনঃপ্রতিষ্ঠাতা করেন। পাশতুন কররানি রাজবংশ ছিল সালতানাতের শেষ শাসক বংশ। রিয়াজ উস সালতানি অনুসরণ সুলতান সুলাইমান খান কররানি 1565 সালে রাজধানী গৌড়ের থেকে ঠান্ডার স্থানান্তর করেন। সুলাইমান খান কররানি উড়িষ্যার বৃহৎ অংশ দখল করেন। তার রাজত্বকাল বাংলা সালতানাতের অঞ্চল উত্তর কোচবিহার থেকে দক্ষিণে পুরী এবং পশ্চিমে সোন নদীর থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত ছিল। মোগলরা বাংলা সালতানাতের সম্প্রসারণবাদকে রুখতে বদ্ধপরিকর হয়ে উঠেছিল, কারণ তারা বাংলার ঐশ্বর্য দখলের আকাঙ্ক্ষিত ছিল। উড়িষ্যার টুকাইরইয়ের যুদ্ধের আকবরের নেতৃত্ব মোগল বাহিনীর সালতানাতের সর্বশেষ সুলতান দাউদ খান কররানি নেতৃত্বে বাহিনীকে পরাজিত করেন এবং এর ফলে কটকের সন্ধি স্বাক্ষরিত হয়। মুঘল শাসন আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে, যখন বাংলার শেষ সুলতান আকবরের বাহিনীর কাছে পরাজিত হন। ফলে বাংলার সুবা নামে মুঘল প্রদেশ সৃষ্টি হয়। পূর্বের বদ্বীপ বাটি অঞ্চলের 17 শতকের গোড়ার দিকে মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত মুঘল নিয়ন্ত্রণের বাইরে ছিল। এই বদ্বীপটি সালতানাতের সাবেক 12 জন অভিজাত ব্যক্তির একটি ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হতো।
যারা 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। তাদের নেতা ছিলেন ঈসা খাঁ, যিনি একজন জমিদার এবং তার মা সৈয়দা মমিনা খাতুমের মাধ্যমে সালতানাতের একজন সাবেক অভিজাত ছিলেন। ফেডারেশনটি ক্ষুদ্র রাজ্য দ্বারা গঠিত ছিল। মুঘল সরকারের অবশেষে বাটি এলাকার স্বাধীন রাজ্যগুলোকে দমন করে সমগ্র বাংলাকে পূর্ণ মুঘল নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই সময় বাংলার সালতানাতের সমাপ্তি ঘটে যায়। এখন আমরা জানব বাংলার সালতানাতের যারা শাসক ছিলেন তাদের নাম। প্রথম বাংলা সালতানাতের শাসক ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার রাজত্বকাল ছিল 1352 থেকে 1358 সাল পর্যন্ত। তারপর ছিলেন সিকান্দার শাহ, 1358 থেকে 1390 সাল পর্যন্ত তার শাসনকাল ছিল। গিয়াসউদ্দিন আজম শাহ, তার রাজত্বকাল ছিল 1390 থেকে 1411 সাল পর্যন্ত। তারপরে ছিলেন সাইফুদ্দিন হামজা শাহ, তার রাজত্বকাল ছিল 1411 থেকে 1413 সাল পর্যন্ত। তারপর ছিলেন মোহাম্মদ শাহ বিন হামজা শাহ, তার রাজত্বকাল ছিল শুধুমাত্র 1413 সাল পর্যন্ত। তারপরে শিহাবুদ্দিন বাইজিদ শাহ, তার শাসনকাল ছিল 1413 থেকে 1414 সাল পর্যন্ত। তারপর প্রথম আলাউদ্দিন ফিরোজ শাহ, তার রাজত্বকাল ছিল মাত্র 1 বছর, 1414 সাল। তারপর ক্ষমতায় আসেন রাজা গণেশ, তার রাজত্বকাল ছিল 1414 থেকে 1415 সাল পর্যন্ত। তারপর জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার রাজত্বকাল ছিল 1415 থেকে 1416 সাল পর্যন্ত। তারপর আবার রাজা গণেশ 1416 সাল থেকে 1418 সাল পর্যন্ত দ্বিতীয় দফায় তিনি ক্ষমতায় আসেন। তারপর আবার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার রাজত্বকাল ছিল 1418 থেকে 1433 সাল পর্যন্ত। তারপরে শামসুদ্দিন আহমদ শাহ, তার রাজত্বকাল ছিল 1433 থেকে 1435 সাল পর্যন্ত। তারপর নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ, তার রাজত্বকাল ছিল 1435 থেকে 1459 সাল পর্যন্ত। তারপর রুকনুদ্দিন বারবাক শাহ, তার রাজত্বকাল ছিল 1459 থেকে 1474 সাল পর্যন্ত। তারপর শামসুদ্দিন ইউসুফ শাহ, তার রাজত্বকাল ছিল 1474 থেকে 1481 সাল পর্যন্ত। তারপর দ্বিতীয় সিকান্দার শাহ, 1481 সাল তার রাজত্বকাল ছিল। তারপর জালালউদ্দিন ফাতেহ শাহ, তার রাজত্বকাল ছিল 1481 থেকে 1487 সাল পর্যন্ত। তারপর শাহজাদা বারবাক, তার শাসনকাল ছিল 1487 সাল। তারপর সাইফুদ্দিন ফিরোজ শাহ, তার রাজত্বকাল ছিল 1487 থেকে 1489 সাল পর্যন্ত। তারপর দ্বিতীয় মোহাম্মদ শাহ, তার রাজত্বকাল ছিল 1489 থেকে 1490 সাল পর্যন্ত। তারপর শামসুদ্দিন মুজাফফর শাহ, তার রাজত্বকাল ছিল 1490 থেকে 1494 সাল পর্যন্ত। তারপর আলাউদ্দিন হোসেন শাহ, তার রাজত্বকাল ছিল 1494 থেকে 1518 সাল পর্যন্ত। তারপর নাসিরুদ্দিন নুসরাত শাহ, তার রাজত্বকাল ছিল 1518 থেকে 1533 সাল পর্যন্ত। তারপর দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ, তার রাজত্বকাল ছিল 1533 সালে। গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ 1533 থেকে 1538 সাল পর্যন্ত তার রাজত্বকাল ছিল। তারপর শেরশাহ রাজত্বকাল ছিল 1532 থেকে 1538 সাল পর্যন্ত। তারপর খিজির খান, তার রাজত্বকাল ছিল 1538 থেকে 1541 সাল পর্যন্ত। তারপর কাজী ফাজিলাত, তার শাসনকাল ছিল 1541 থেকে 1545 সাল পর্যন্ত। তারপর মোহাম্মদ খান, তার শাসনকাল ছিল 1545 থেকে 1554 সাল পর্যন্ত। তারপর শাহবাজ খান, তার শাসনকাল ছিল 1555 সালে। মোহাম্মদ খান সুর, তার শাসনকাল ছিল 1554 থেকে 1555 সাল পর্যন্ত। তারপর খিজির খান সুরি, তার শাসনকাল ছিল 1555 থেকে 1561 সাল পর্যন্ত। তারপর গিয়াসউদ্দিন জালাল শাহ, তার শাসনকাল ছিল 1561 থেকে 1564 সাল পর্যন্ত। তারপর তৃতীয় গিয়াসউদ্দিন শাহ, তার শাসনকাল ছিল 1564 সাল। তারপর তাজ খান কররানী, তার শাসনকাল ছিল 1564 সাল থেকে 1566 সাল পর্যন্ত। তারপর সুলাইমান খান কররানী, তার শাসনকাল ছিল 1566 থেকে 1572 সাল পর্যন্ত। তারপর বাইজিদ খান কররানী, তার শাসনকাল ছিল 1572 সাল। তারপর দাউদ খান কররানী, সর্বশেষ বাংলা সালতানাতের শাসক, তার শাসনকাল ছিল 1572 থেকে 1576 সাল পর্যন্ত। তো ভিউয়ার্স, এই হলো এই রাজবংশের এবং বাংলা সালতানাতের শাসকদের তালিকা এবং তাদের শাসনকাল উল্লেখ করা হয়েছে।
তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাংলা সালতানাতের ইতিহাসটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।